দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। সুন্দরী হত্যার জট যেমনকার তেমনই রয়ে গেছে। নীলের মুখ দেখে বুঝতে অসুবিধা হয় না যে ও এখনো কিছুই এগোতে পারেনি। ওর কপালের ভাঁজগুলো আরো গভীর হতে গভীরতর হয়ে চলেছে। আগে মাঝে মাঝে যাও বা দু একটা কথা বলতো, এখন তাও বন্ধ। এদিকে সুন্দরী হত্যার সঙ্গে সঙ্গে সারা এলাকায় রাষ্ট্র হয়ে গিয়েছিল সুন্দরীকে ভূতে গলা টিপে মেরেছে রাত দুপুরে বটগাছের নিচে। দু একজন অতি উৎসাহী সমর্থক এও নাকি বলেছে তারা সচক্ষে সুন্দরীর গলায় ভূতের লিকলিকে আঙুল ঢুকে যেতে দেখেছে। অবশ্য দারোগা সুকান্তবাবু যখন তাদের ডেকে জিজ্ঞেস করেছিলেন তারা আবার সেই খুনি ভূতকে দেখলে চিনতে পারবে কিনা, তখনই তাদের সব উৎসাহ নিভে গিয়েছিল আর তাদের টিকিরও দেখা পাওয়া যায়নি। হঠাৎ রাস্তায় সুকান্তবাবুর মুখোমুখি পড়ে গেলে আকাশের তারা গুনতে গুনতে তারা ছুট লাগাত। এখন মল্লিক ভবন একেবারে খাঁ খাঁ করে। আগে যাও বা সকালের দিকে পাড়ার কিছু লোকজন আসতেন, এখন তারা সবাই ডুব দিয়েছেন। যারা ভূতে বিশ্বাস করেন বা ভয় করেন তারা সেই কারণেই আসেন না, আর অধিকাংশই অনাবশ্যক খুনের মামলায় জড়াবার প্রয়োজন নেই ভেবেই আসেন না। বাড়ির থাকার মধ্যে অনাদিবাবু আর শম্ভু দুজনেই কেমন যেন চুপচাপ। প্রথম যেদিন অনাদিবাবু আমাদের বাড়ি গিয়েছিলেন সেদিনও তার মধ্যে কিছুটা চ্যালেঞ্জিং মনোভাব ছিল। সুন্দরী খুন হওয়ার পর তিনিও কেমন যেন মিইয়ে গেছেন। এর মধ্যে একদিন গেস্ট হাউসে এসে বললেন, ব্যানার্জি সাহেব কি বুঝছেন? নীল যেন কিছুই বুঝতে পারেনি, এইভাবে বলেছিল, কি ব্যাপারে বলুন তো? এই সুন্দরী হত্যার ব্যাপারটা। কেন, মিস্টার সুকান্ত দাস তো তদন্তের ভার নিয়েছেন। শুনে উনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না, শেষ পর্যন্ত আমি হেরেই গেলাম। বাড়িটা আমায় বিক্রি করেই দিতে হবে। কিন্তু চট করে তো আর খদ্দের পাওয়া যাবে না। বাড়িটা তাহলে বিক্রি করবেনই মনস্থ করলেন? না করে আর উপায় কি? একে তো আগে থেকেই বাড়িটার বদনাম ছিল ভুতুরে বাড়ি বলে। যাও বা সেসব কাটানো গেল, দু একজন করে পাড়া পড়শি এসে আমার বৈঠকখানায় ভিড় জমাতে শুরু করলেন। ব্যাস, এখন যা কাণ্ড ঘটল, আর কেউ এ বাড়ির ছায়া মারাবেন না, অন্তত 10 বছরের মধ্যে। এই বয়সে নির্বান্ধ পুরীতে একা একা আর কাহাতক থাকা যায়? এসব শুনে আমার স্ত্রীও আর আসবেন না। নীল ঠোঁটের কোণে একটু হাসি এনে বলল, এক কাজ করুন অনাদিবাবু, বাড়িটা আমাকে বিক্রি করে দিন, নিশ্চয়ই একটু সস্তায় পাওয়া যাবে। ঠাট্টা করছেন ব্যানার্জি সাহেব, আপনি বুঝতে পারছেন না এ আমার কত বড় লজ্জা আর পরাজয়। পোড় খাওয়া লোক আপনি, আপনার মুখে কি এসব মানায়? দাসবাবু কি বলছেন? আপনি কি মনে করেন দাসবাবু এই খুনের কিনারা করতে পারবেন? না পারার কি আছে, মানুষই অপরাধ করে, আবার মানুষই সেই অপরাধের কিনারা করে। যাকে দাসবাবুর কথা থাক, আপনি কি আমায় আশ্বাস দিতে পারেন? আমাকে কিন্তু আপনি ডেকেছিলেন অন্য কারণে। যদি বলি আমি আজই এই রহস্যের মীমাংসা করে দিয়ে চলে যেতে পারি। আপনি ভূতের ব্যাপারটা? হ্যাঁ অনাদিবাবু, এটা জেনে রাখুন, কোনোদিন কোশ্মিনকালেও আপনার বাড়িতে ভূত ছিল না, আজও নেই। এটা একটা ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? সব এখনই শুনে নেবেন না আমাকে আর কিছুদিন থাকতে বলবেন? বুঝলাম সুন্দরীর জট না ছাড়িয়ে নীল এখান থেকে নড়তে রাজি না, অথচ নিজে থেকে গায়ে মানে না আপনি মোড়ল, এটা হতেও ওর বাঁধছে। অবশ্য সেই প্রশ্নটা এখন ঠিক ওঠে না, কারণ দারোগা সুকান্ত দাস তো একরকম নীলকে দায়িত্ব ছেড়েই দিয়েছেন। তবু এখানে যার কাছে এসে ও উঠেছে, আমন্ত্রণটা তার কাছ থেকেই ও আশা করছে। নীলের কথা শুনে অনাদিবাবু তো লাফিয়ে উঠলেন। ব্যানার্জি সাহেব, আপনি এখানে থাকলে নিশ্চিত টমি আর সুন্দরীর খুনি ধরা পড়বে। যে লোক এতদিনের একটা ভুতুরে রহস্য এই কদিনে সমাধান করতে পারে, সে যে সুন্দরীর খুনিকে ধরতে পারবে এতে আমার কোনো সন্দেহ নেই। আপনি কথা দিলে আমি এ বাড়ি বিক্রির কথা ভুলেও ভাবব না। কয়েকটা প্রশ্নের ঠিক ঠিক জবাব না পাওয়া পর্যন্ত আপনার খুনিকে আমি তুলে ধরতে পারছি না। আর কয়েকটা দিন সময় আমার চাই। বলেন কি মশাই, আপনি খুনি কে তা বুঝতে পেরেছেন?
খানিকটা আঁচ করতে পেরেছি, কিন্তু তার মোটিভটা না খুঁজে পেলে একটু এগোতে পারছি না। অপরাধী একটা বিরাট ভুল করে ফেলল। এবার তাতন প্রশ্ন করল, কি ভুল নীল কাকু? একটা পশু আর একটা মানুষকে খুন করেই ভূতের রহস্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নইলে এখনো আমাকে অগাধ জলে হাবুডুবু খেতে হতো। অপরাধ যে করে সেও তো মানুষ, ভুল হওয়া তার স্বাভাবিক। আর তাই বোধহয় তার ভুল করে ফেলে যাওয়া সূত্র ধরে পুলিশ তাকে খুঁজে বার করে। ক্রাইম ডাজ নেভার পে, এটাই হয়। ঠিক আছে অনাদিবাবু, আপনি যান, আমি চেষ্টা করছি এবারই যাতে আপনাকে ছাড়তে না হয়। আহ, বাঁচালেন বলে ভদ্রলোক সেদিন চলে গিয়েছিলেন, কিন্তু নীলের কুঁচকানো ভুরু সোজা হয়নি একটু। অনাদিবাবুকে ও আশ্বাস দিয়েছে, কিন্তু অসংখ্য চিন্তায় নিজে আরো বেশি করে নিজের মধ্যে সেঁধিয়ে গেছে। শম্ভুর কাছ থেকে কোনো সূত্র পাওয়া যায়নি। লোকটা একটু গোয়ার আর নিরেট। কাটা কাটা উত্তর দিয়ে জানিয়ে দিয়েছে খুনের রাতে সে একবারও ঘরের বাইরে যায়নি, কারণ একবার শুলে কোথা দিয়ে রাত ভোর হয়ে যায় সে নিজেও জানে না। সুন্দরীর মা দিন কতক কাটা ছাগলের মতো ছটফট করেছিল। পুলিশের হুকুম নেই, তাই সে কোথাও যেতে পারে না। এখন বোবার মতো চুপচাপ ঘরে বসে থাকে। একদিন বিকেলের দিকে নীলের কাছে এসে বলেছিল, হ্যাঁ আমাকে ছেড়ে দেও বাবু, কেন আটকে রেখেছ? তোমরা কি মনে করো আমি আমার সুন্দরীকে খুন করেছি? সান্ত্বনা দিয়ে নীল বলেছিল, তুমি কি চাও না তোমার মেয়ের খুনি ধরা পড়ুক? তাতে আমার কিছু লাভ আছে বাবু? সুন্দরী কি আর আমার কাছে ফিরে আসবে? বিশ্বাস করো বাবু, ও ঘরটায় আমি আর থাকতে পারছি না। এই কথায় নীল কোনো জবাব দিতে পারেনি। একমাত্র সময় ছাড়া সুন্দরীর মায়ের সমস্যা কেউ সমাধান করতে পারবে না। আর একটা রবিবার ফিরে এলো। নীল বলল, আজই 3:10 গাড়িতে আমায় একটু কলকাতা যেতে হবে। তার আগে চল একটু ঘুরে আসি। আজকে রবিবার, মনে হয় সবাইকেই পাওয়া যাবে। কিন্তু তুই কলকাতা গেলে আমরা? তোরা যেমন আছিস তেমনি থাকবি। আর কোনো খুন খারাপই হবে বলে মনে হয় না, তবে অনাদিবাবুকে একটু নজরে রাখবি দুজনেই। তাতন আর আমি দুজনেই চমকে উঠলাম। বললাম, সে কি রে, শেষকালে অনাদিবাবুকে? আমার মুখের কথা কেড়ে নিয়ে নীল বলল, যা করতে বলছি তাই কর, প্রশ্ন করবি না এখন। অগত্যা সুবোধ বালকের মতো ওর পিছু পিছু আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। গ্রামের আশেপাশের অনেক কৌতূহলী চোখ আড়াল আবডাল থেকে নীলকে দেখছিল। তার কারণ দারোগা সুকান্ত দাস। তার মহিমায় এবং ঘন ঘন নীলের সঙ্গে দেখা করায় নীলের সত্য পরিচয় প্রকাশ হয়ে গিয়েছিল। ঠিকানাগুলো আগেই সংগ্রহ করা ছিল। অবশ্য দেশপাড়াগায় নাম বললেই বাড়ি খুঁজে পেতে অসুবিধা হয় না। প্রথমেই নীল গেল তারিণী সেনের হোমিওপ্যাথির ডাক্তারখানায়। ডাক্তারখানা মানে ওনার বাড়ির বৈঠকখানা। মেয়েতে 8 চালা ঘর, রুগী টুগি কেউ ছিল না। চেয়ারের ওপর 3 মাথা এক করে উনি ঢুলছিলেন। আমাদের পায়ের শব্দে চটকা ভেঙে গেল। প্রথমটা চিনতে পারেননি। ঘর ঘরে গলায় হাঁপানি শ্বাস টেনে বললেন, কি হয়েছে, জ্বর নাকি? নতুন ঠান্ডা পড়ছে, জ্বর তো হবেই। আগে না আমি। চোখ কচলে ভালো করে দেখে বললেন, হের আপনি এসেছেন? সেদিনও তো আপনাকে বললাম ওসব খুন টুন আমি কিছু জানি না। আর এই বুড়ো বয়সে কি আমি খুন করে ফাঁসির দড়িতে লটকাবো? হ্যাঁ, আমার কি পরকালের ভয় নেই? এক নাগারে এতগুলো কথা বলে ওনার হাঁপের টানটা বেড়ে গেল। একটু সামলাতে নীল বলল, আমি সেজন্যে আসিনি কিন্তু। তবে কি এই বাসি বুড়োর তোবড়ানো গালের মহিমা দেখতে এসেছেন? তদন্তের কাজে নীল লজ্জা, ঘৃণা, ভয় আর মান অভিমান ভুলে যায়। ও বলল, আগে তাও না, তবে পুলিশের লোকের এখানে কি ঠেকা মশাই? না মানে সামান্য একটু সর্দি জ্বরের মতো হয়েছিল, তাই। তাই বলুন, বয়স কত? প্রেশার কি মন্দ আছে? তেষ্টা লাগে? নীল এক কথায় উত্তর দিল, আগে হ্যাঁ। বসুন, আমার ফিস কিন্তু 2 টাকা। দেখি নাড়ি দেখি। হাতটা বাড়িয়ে দিল নীল।
ভদ্রলোক খানিকক্ষণ নাড়ি টিপে কি বুঝলেন কে জানে, পাশে রাখা মান্ধাতা আমলের চামড়ার হোমিওপ্যাথির বাক্স খুলে ওষুধ বার করে সুগার অফ মিল্ক পাউডারের সঙ্গে মেশাতে শুরু করলেন। এই ফাঁকে নীল বলল, আচ্ছা তারিণীবাবু, আপনি তো প্রবীণ লোক, দেখলে কেউ আমায় মুখে ভাত হয়নি এমন খোকা বলবে নাকি? না, তা বলবে না। আচ্ছা, আপনার কি এখানেই জন্ম? ওষুধ তৈরি করতে করতে উনি বললেন, আমার বাবা তো তাই বলে গেছেন। তাহলে নিশ্চয়ই আপনি এখানকার সবাইকে চেনেন। ন্যাড়া কিন্তু দুবার বেলতলা যাবে না। এই নিন ওষুধ, দিনে 3 বার। ওষুধ খাওয়ার আগে পরে আধ ঘন্টা কিছু খাওয়া চলবে না। দিন 2 টাকা ফিস। নীল ফিক করে হেসে ফেলল, পার্স থেকে 2 টাকা ওর সামনে রেখে উঠতে উঠতে বলল, আপনাকে সন্দেহ আমি করিনি, তবে কিছু তথ্য জানলে মার্ডার কেসটা সলভ করা যেত। তারপর আমি মার্ডার হলে আমার বিধবা নাতনিটাকে কে দেখবে? আপনি? তা তো বটেই, তা তো বটেই বলে নীল চৌকাঠ পর্যন্ত এগিয়ে এসে বলল, চলি কেমন? আসুন। আর হ্যাঁ শুনুন, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার নিয়ম আপনার মানার দরকার নেই। সে কি, কেন? আপনার কিচ্ছু হয়নি, আমায় ফলস দিয়েছিলেন, তাই আমিও আপনাকে ফলস ঝেড়েছি, ওটা সেফ। তাহলে ফিজটা নিলেন কেন? গোয়েন্দাগিরির খেসারত। বলেই আবার তিনি মাথা এক করে ফেললেন। বাইরে বেরিয়ে এসেই তাতন বলল, বাপরে কি বিচ্ছু বুড়ো, শেষকালে নীল কাকু তোমাকেই ফলস দিয়ে দিল। কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিলেন, উনি মুখ খুললে ওকে মরতে হবে। তার মানে উনি খুনিকে চেনেন, আর তা নইলে এ ব্যাপারে অনেক কিছুই জানেন। ঠিক আছে, আমি নীল ব্যানার্জি, একদিন না একদিন সব কিছুই জানতে পারবো। সুকমল ভট্টাচার্য লোকটা সত্যি ভালো। ভদ্রলোককে স্টেশনের কাছাকাছি ভট্টাচার্য মেডিকেল হলেই পাওয়া গেল। আমরা যেতেই নমস্কার টমস্কার করে 3খানা চেয়ারে গিয়ে দিলেন। আমাদের আপত্তি সত্ত্বেও ছোকরা সব অ্যাসিস্ট্যান্টকে 3 কাপ চা আর কেক আনতে পাঠালেন। কিন্তু আদর আপ্যায়নই হলো, কাজের কাজ কিছুই না। ভদ্রলোক রিটায়ার করবার পর এখানে জমি টমি কিনে বাড়ি করেছেন, একটা ডাক্তারখানা সাজিয়ে বসেছেন। নীলের প্রশ্নের কোনোটারই কোনো সঠিক জবাব পাওয়া গেল না। অধিকাংশই না ঠিক বলতে পারবো না এই দিয়েই শেষ করলেন। এরপর আমরা গেলাম রামহরি দত্তের বাড়ি। ভদ্রলোক কোথায় বোধহয় বের হচ্ছিলেন, রাস্তাতেই ওর সঙ্গে দেখা। নীলই প্রশ্ন করল, কোথাও যাচ্ছিলেন নাকি? কে? ও গোয়েন্দা সাহেব। হ্যাঁ, একটু হাঁটে যাচ্ছিলাম মুরগির বাচ্চার খোঁজে। পোলট্রি করবেন না খাবেন? এই বয়সে আবার পোলট্রি? যে কদিন বেঁচে আছি একটু ভালো মন্দ খেয়ে নেওয়া আর কি। এমন আর কি বয়স হলো যে এরই মধ্যে মরার কথা ভাবছেন? তা খুব একটা কম হলো না, মেঘে মেঘে বেলা, প্রায় 65 তো হবেই। তা এদিকে কোথায়? স্টেশনে এসেছিলাম কলকাতা যাওয়ার গাড়িগুলোর টাইম জানতে। অনেক পাবেন, ওই 15-20 মিনিট অন্তরই আছে। তা আজকেই যাচ্ছেন নাকি? সেই রকমই ইচ্ছে আছে। হ্যাঁ, কলকাতার ছেলে কতদিনই বা ওই ভুতুরে বাড়িতে পড়ে থাকতে ভালো লাগবে। তা এদিকে কিছু হলো? কিসের? ওই যে ওই ঝি মেয়েটার খুনের ব্যাপারে। না, তাছাড়া কেসটা তো আর আমার হাতে নেই, ওটা সুকান্ত দাসমশাই দেখাশুনো করছে। তাই নাকি? তা বেশ বেশ। কটার গাড়িতে যাচ্ছেন? 3:10। আচ্ছা, বা আপনি তো অনেকদিন এখানে আছেন, তার উপর প্রবীণ লোক, একটা পরামর্শ দিতে পারেন? কি বলুন তো? অনাদিবাবু বাড়িটা বিক্রি করতে চাইছেন, মাত্র 20,000-এ। কেনা কি উচিত হবে? কথার তোড়ে রামহরিবাবু কি একটা বলতে গিয়েই থেমে গেলেন। একটু ধাতস্থ হয়ে বললেন, অনাদি বাড়িটা বিক্রি করে দেবে? আমাকে তো একবারও জানালো না। না, মানে কথায় কথায় বলছিলেন আর কি, এখনো কিছু ঠিক করেননি। তা আপনি কি বলেন, কেনা উচিত হবে? দাওটা ভালো, তবে স্যুট করবে কি? কেন? একে ভূতের বাড়ি, তার ওপর কয়েকদিন আগে খুন হয়ে গেছে, আমার মতে ভেবেচিন্তে কেনাই ভালো। আমিও তো তাই ভাবছি, দেখি। তবে এত সস্তা আর তো কোথাও কিছু পাওয়া যাবে না।
না, আমি যাই, বেশি দেরি করলে আবার মুরগি পাওয়া যাবে না বলে তাড়াহুড়ো করে চলে গেলেন। বোধহয় বাড়িটা কেনার তালে উনিও আছেন। নীল উড়ে এসে দাও মারবে এটা ওর মনোপুত নয়। বিমল আর তুহিনকে পাওয়া গেল না। কলকাতায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট চলছে, ওরা এখন ওখানে। বিজন দাস মানে জাপানিদের মতো দেখতে সেই ভদ্রলোকের বাড়িটা খুঁজে পেতে একটু দেরি হলো। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছোট একতলা বাড়িতে উনি থাকেন। সাধু বলে একটা চাকর ছাড়া আর কেউ নেই। ভদ্রলোক বিয়ে থাও করেননি, একাই থাকেন। বাড়িটা খুঁজে পাওয়ার পর নীল বলল, আশ্চর্য, সামান্য ভূতের গল্প শুনে যে লোক অসুস্থ হয়ে পড়ে সে লোক একা গ্রামের একেবারে শেষের দিকে কি করে থাকে? আমরা কেউ ওর প্রশ্নের উত্তর দেওয়ার আগেই দরজাটা খুলে গেল। সামান্য ফাঁকে এক জাপানি ডলের সোনালি চশমা পরা মুখ বেরিয়ে এলো। কুতকুতে চোখে ভয়ের ছায়া, কয়েক সেকেন্ড মাত্র, তারপরেই কান এঁটো করা হাসি। আপনারা আসুন আসুন, আমার কি সৌভাগ্য। নীলের এতক্ষণের চরিত্রটা এবার কেমন পাল্টে গেল। উল্টো পাল্টা প্রশ্ন আরম্ভ করলো ভদ্রলোককে। একটু বসা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ভদ্রলোক আমাদের বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। নামেই বৈঠকখানা, আসবাবপত্রের কোনো বালাই নেই। খান দুয়েক চেয়ার, একটা তক্তা, সেখানে বিছানা পাতা, বালিশ দুমড়োনো, চাদর দলা পাকিয়ে রয়েছে। একটা ইংরেজি মাসের ক্যালেন্ডার ঝুলছে, তাও কয়েক মাস পাতা ছেঁড়া হয়নি। ঘরের সব কিছুর মধ্যেই একটা বিশৃঙ্খলতা। এখানে চায়ের ভাঁড়, ওখানে পোড়া সিগারেটের টুকরো, আনলায় কয়েকটা পাঞ্জাবি আর শার্ট ঝুলছে, সেগুলোও ময়লা ময়লা। আসলে এটা বৈঠকখানা না শোবার ঘর কিছুই বোঝা গেল না। চেয়ার দুখানা আমাদের দিকে এগিয়ে দিয়ে বসতে বলে বেরিয়ে গেলেন। পাশের ঘর থেকে একটা ছোট টুল এনে দিলেন। ভদ্রলোক অত্যন্ত বিনয়ী, কোনো ভুল নেই, হাত জোর করে বললেন, সকালবেলা এসেছেন, নিশ্চয়ই একটু চা চলবে? চা একটু আগেই খেয়ে এসেছি, দরকার হবে না। তাও কি কখনো হয়? এত বড় একজন নামকরা লোক আমার বাড়িতে পায়ের ধুলো দিলেন, শুধু মুখে কখনো যেতে দিতে পারি? আপনারা একটু বসুন বলেই উনি বেরিয়ে গেলেন। বিজন বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে নীল তড়াক করে চেয়ার থেকে লাফিয়ে পড়ল। তারপর ঘরের একমাত্র দেওয়াল আলমারি, যেটায় একটা গোদরেজের তালা ঝুলছিল, সেদিকে যেতে যেতে বলল, তাতন দরজাটা একটু খেয়াল রাখিস, লোকটা এলেই বলবি। আলমারিটার কাছে গিয়ে তালাটা একবার টেনে দেখল, আটকানোই আছে। পাল্লাগুলোয় কাঁচ লাগানো। উঁকি দিয়ে ভেতরটা বেশ কয়েক মিনিট দেখল। তারপর হঠাৎই নিচু হয়ে কি একটা জিনিস তুলে নিয়ে পকেটে রেখে দিল। এমন সময় তাতনের হুশ আওয়াজ শুনে ও ভালো মানুষের মতো নিজের চেয়ারে এসে বসে পড়ল। বিজনবাবু ঘরে ঢুকতে ঢুকতে বললেন, কি বোকা ছেলে গো, দরজার কাছে দাঁড়িয়ে কেন, বসো না। বিনা বাক্য বয়ে তাতন গিয়ে পরিত্যক্ত টুলের ওপর বসে পড়ল। বিজনবাবু তক্তার ওপর বসতে বসতে বললেন, একটু দেরি হলো, চায়ের জলটা চাপিয়ে এলাম। সাধুকে পাঠিয়েছি দোকানে, বাধ্য হয়ে আমাকেই রান্না করে যেতে হয়। নীল কিন্তু এইসব খেজুরে আলাপে উৎসাহী ছিল না। ও একেবারে কাট কাট প্রশ্নে রীতিমতো জেরা শুরু করে দিল। বিজনবাবু, বুঝতেই পারছেন আমি কেন এসেছি। এটুকু আর বুঝবো না? সুন্দরী হত্যার তদন্তের ভার তো এখন আপনার ওপরই। আগে হ্যাঁ, আর সেই কারণে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। কিন্তু আমি আর কতটুকু জানি ও বাড়ি সম্বন্ধে? কালে ভদ্রে এক আধবার অনাদিবাবুর বাড়িতে যাই, এই পর্যন্তই। এই বলে পকেট থেকে সিগারেট বার করলেন। 4 মিনার চলবে নাকি? না। আচ্ছা, রামহরি দত্ত লোকটা কেমন বলতে পারেন? ভালোই তো, তবে মাঝে মাঝে এমন বিশ্রী ভূতের গল্প বলেন। আপনার কি ভূতের ভয় আছে? খুব। রাত্রে বাথরুমে গেলে সাধুকে বাইরে দাঁড় করিয়ে যাই। তাহলে এইরকম একটা এক পেশে জায়গায় থাকতে ভয় করে না? না, সাধু তো আছে। বাড়িটা কি আপনার নিজের? কোনটা? এটা? পাগল নাকি? আমার কলকাতার এক বন্ধুর বাড়ি। সে তো কোনোদিনই আসে না, বেহাত হয়ে যাওয়ার ভয় আমায় থাকতে দিয়েছে। কতদিন আছেন? 1 বছর 10-12 তো হবেই। আশ্চর্য, বাড়ি তামাদি হয়ে যাওয়ার দাখিল। না, আমি বেঈমান নই, সে যখনই চাইবে তখনই ছেড়ে দেব। আপনি কি করেন?
টুকটাক এটা সেটা, তবে মেনলি অর্ডার সাপ্লাই। পরশু কলকাতা গিয়েছিলেন কেন? ভদ্রলোকের মুখটা নিমেষে কেমন বিবর্ণ হয়ে গেল। তারপর একটু ঢোক গিলে বললেন, আপনি কি করে জানলেন? একটু আগে কুড়িয়ে পাওয়া টিকিটটা পকেট থেকে বার করে বলল, এই অনুমান আর কি, ঘর থেকে কুড়িয়ে পেলাম কিনা। একটু কাষ্ট হেসে বিজনবাবু বললেন, মাঝে মাঝে কলকাতা কেন, অনেক জায়গাতেই যেতে হয়, অর্ডার সাপ্লাইয়ের কাজ তো। সাপ্লাইটা কি লোহা লক্করের? এটা জানলেন কি করে? এটাও অনুমান। আচ্ছা বিজনবাবু, আপনার এ বাড়িতে আপনি আর আপনার চাকর, কি যেন নাম বললেন? হ্যাঁ, সাধু, এই দুজন ছাড়া আর কেউ থাকেন না? আগে না। আপনার স্ত্রী? বিয়েই করিনি। এই ফতুয়া টাকার? বলেই ও তক্তার তোষকের নিচ থেকে বেরিয়ে থাকা একটা হাতা ধরে টান মারল। বেরিয়ে এলো একটা কাদা মাখা ফতুয়া। এ কি, এটা এখানে কেন? হ্যাঁ, এখানে কেন? আপনার নাকি? না না, ও তো সাধুর। বেটা পাজির পাঝারা ময়লা ফতুয়া নিয়ে বিছানার তলায় লুকিয়ে রেখেছে। অতচ্চার আগে না একেবারে পিটলেও রাগ যায় না। ওই পাশেই ফেলে দিন, ময়লা নোংরা জামা। এবার বসুন, আপনাদের চা হলো কিনা দেখি। বিজনবাবু চা আনতে গেলেন। নীল ততক্ষণে ফতুয়াটা ঘুরিয়ে ফিরিয়ে খুব মনোযোগ দিয়ে দেখল, কি যেন শুকলো। তারপর বেমালুম সেটা ওর কাঁধের ঝোলা ব্যাগে চালান করে দিল। প্রায় মিনিট 5 পর বিজনবাবু 4টে ভাঙা কাপে চা আর নোনতা বিস্কুট নিয়ে এলেন। ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আর বলবেন না মশাই, কেরোসিন পাওয়া যায় তো কয়লা পাওয়া যায় না, আবার কয়লা পাওয়া যায় তো কাঠ পাওয়া যায় না। এ পোড়া দেশে আর থাকতেই ইচ্ছে করে না। থাক তো বটেই। নীল গম্ভীরী সায় দিয়ে বলল, আচ্ছা বিজনবাবু, আপনি ইন্ডিয়ার বাইরে অনেকদিন ছিলেন তাই না? এটা জানলেন কিভাবে? অনুমানে? হ্যাঁ, এটাও অনুমান। আপনি যতই ভালো বাংলা বলুন না কেন, আপনার কথায় একটা বিদেশি অ্যাকসেন্ট রয়ে গেছে। আপনি ঠিকই ধরেছেন। তাহলে শুনুন মশাই, আমার জন্ম এ দেশেই নয়। আমার মা দিদিমা এরা ছিলেন জাপানি মহিলা। আই সি। তাই আপনাকে? ঠিকই ধরেছেন, আমার চেহারাটা জাপানিদের মতো। আচ্ছা, একটু খুলে বলবেন? আমার ঠাকুরদা ছিলেন বাঙালি, ভাগ্যের খোঁজে গিয়েছিলেন জাপান। ভাগ্য ফিরেছিল এক জাপানি ভদ্রলোকের সহায়তায়। সেই থেকে উনি থেকে গিয়েছিলেন ওখানেই, বিয়েও করেছিলেন সেই জাপানি ভদ্রলোকের মেয়েকে। আমার বাবাও তাই, আমার মা ছিলেন জাপানি মহিলা। তাহলে আপনি আবার এখানে ফিরলেন কেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিজনবাবু বললেন, হ্যাঁ, ব্যবসা করে ঠাকুরদা বড়লোক হয়েছিলেন, কিন্তু বাবা ছিলেন একটু কবি প্রকৃতির। ব্যবসা উনি বুঝতেন না, তাই সেটা ডকে উঠল। বাবা জাপান ছেড়ে ভারতবর্ষে চলে এলেন সামান্য পুঁজি নিয়ে। তাই বুঝি আপনি খুব কবিতা লেখেন? মাথা খারাপ, ওসব একদম আসে না। আমার দাদু ভালো ব্যবসা করতে পারতেন, বাবা ভালো কবিতা লিখতে পারতেন, কিন্তু আমি না পারি ব্যবসা করতে, না পারি কবিতা লিখতে। পড়তে? তাও না, ওই কবিতার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। তবে যে রামহরিবাবু বললেন আপনি খুব সুকুমার রায়ের ভক্ত। কে সুকুমার রায়? নাম শোনেননি? না মশাই, বললাম না, ওসব কবিতা টবিতা আমার ধাতে একদম পোষায় না। রামহরি ইজ আ গ্রেট লায়ার। দেখলেন না সেদিন কিরকম বানিয়ে বানিয়ে ভূতের গল্প বলল? তা হবে, তবে জাপানে জন্ম হলেও আপনার বাংলা প্রনাউন্সিয়েশনটা কিন্তু বেশ ভালো। ঠাকুরদা বা বাবা এরা জাপানে থাকলেও জাপানি হয়ে যাননি। বাংলার চর্চা আমাদের বাড়িতে সর্বদাই ছিল। আমার মাও বাংলা বলতে পারতেন, খুব ভালো না হলেও খারাপ না। নীল যে কোন দিকে গাড়ি চালাচ্ছে বোঝা যাচ্ছে না। ট্রেনের টিকিট, ফতুয়া, জাপানি বাবা মা, বাংলা কবিতা, রামহরিবাবুর নামে মিথ্যে বলা, সবটাই একটা হচপচ ব্যাপার। অথচ ও একবারও সুন্দরী সম্বন্ধে একটাও প্রশ্ন করল না, জানতেও চাইল না সুন্দরী হত্যার রাত্রে বিজন দাস কোথায় ছিল। এ কেমন ধারা জেরার ছিরি কে জানে। হঠাৎ নীল উঠে পড়ল, বলল, একটু বিরক্ত করলাম, কিছু মনে করবেন না।
হ্যাঁ, আরেকটা প্রশ্ন, জাপানে আপনাদের কিসের ব্যবসা ছিল? লোহা লক্করের, এই এই আপনার ধরুন স্ক্রু, নাট বল্টু, এইসব আর কি। আচ্ছা আচ্ছা, নমস্কার বলেই ও রাস্তায় পা বাড়ালো। আমরাও বিজনবাবুকে নমস্কার করে বেরিয়ে এলাম। নীলকে এখন কোনো প্রশ্ন করা বারণ, করলামও না। একটু পরেও নিজেই বলল, সব ধোঁয়া, এখন ভরসা দুজন, তারক প্রামাণিক আর নীলমণি পাকরাশি। দেখা যাক শেষ চেষ্টা করে। এই সময় একবার মাত্র বলতে পেরেছিলাম, কি খুঁজছিস নীল? ও বলল, জটের সুতোর মুখটা, না পাওয়া গেলে জট ছাড়া আর কিছুই থাকবে না। তিনজনেই আনমনে হাঁটছিলাম। হঠাৎ নীল ওর স্বভাব মতো দুম করে একটা বেখাপ্পা কাজ করে বসল। লম্বা আর ছিপছিপে সাধারণ চেহারার একজন লোক বাজার নিয়ে ফিরছিল, পরনে খাটু ধুতি আর ফতুয়া। নিজের মনেই আসছিল। নীলও মাথা নিচু করে হনহন করে একেবারে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। লোকটা হকচকিয়ে ওর মুখের দিকে তাকাতেই নীল ফস করে ওর বাজার সমেত ডান হাতটা তুলে ধরে বলল, আরে সতীশ যে, তুই এদিকে। এক একজন পুরুষ মানুষ আছেন যাদের গলার আওয়াজ মেয়েদের মতো। হকচকিয়ে যাওয়া ভাবটা কাটিয়ে নিয়ে লোকটা ওই রকম গলায় বলল, কে কে সতীশ, কার কথা বলছেন আপনি? সে কি রে, আমায় চিনতে পারছিস না? মুখ দিয়ে কত রকম আওয়াজ বার করতে পারতিস, বেড়ালের ডাক, বাঘের ডাক, পেতনির ডাক। তোকে নিয়ে আমি সেই বিশ্বম্ভর যাত্রার পার্টির ম্যানেজারের কাছে গেলাম। আরে দূর, এরই মধ্যে ভুলে গেলি? দেখ বলে লোকটা ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, সকালবেলাতেই গাঁজা খেয়েছেন নাকি? আমার নাম সাধু, বিজনবাবুর বাড়িতে কাজ করি, যত সব ঝামেলা। বলেই লোকটা হন হন করে চলে গেল। ওর গমন পথের দিকে চেয়ে থাকতে থাকতে নীল মিটি মিটি হাসলো। তারপর বলল, তাড়াতাড়ি চ, নীলমণিকে পাকড়াও করতে হবে। কিন্তু এই লোকটাকে? সাধু। একটু আলাপ করার ইচ্ছে হলো তাই। নীলমণি পাকরাশির দেখা যদিও পাওয়া গেল, উনি আমাদের কুকুর খেদানোর মতো তাড়িয়ে দিলেন। কি ভেবেছেন মশাই আপনারা? হ্যাঁ, আমরা চোর ছাঁচোর না খুনি বদমাইশ? একবার সুকান্ত দারোগা এসে ধমকাবে, একবার আপনি এসে জেরা করবেন। যান যান কার্টুন মশাই, আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। বলেই দরাম করে দরজা বন্ধ করে দিলেন। তবু মানুষের চেষ্টা বিফলে যায় না। এখনো গেল না। তারক প্রামাণিক লোকটা অত্যন্ত দাম্ভিক আর রাশভারী। এককালের পুলিশ অফিসার, জীবনে অনেক খুনি আর ডাকাত শায়েস্তা করেছেন, সেই আত্মগর্বটুকু তো থাকবেই। ছোটখাটো বাংলো প্যাটার্নের বাগান সমেত বাড়ি, সামনে লোহার গেট, সমস্ত বাড়িটা লাল রঙের ইটের পাঁচিল দিয়ে ঘেরা। লোহার দরজাটা খোলাই ছিল। একটু ঠেলে আমরা ভেতরে ঢুকলাম। কাঁকড় বেছানো সরু পথ, দুধারে ফুলের বাগান। একজন বয়স্ক মহিলা ফুলের বাগানে পরিচর্যায় ব্যস্ত। আমাদের দেখেও দেখলেন না, মনে হলো উনি এই ধরনের লোক সমাগমে অভ্যস্ত। খানিকটা এগোতেই দেখলাম ঘরের সামনে লাল সিমেন্টের বারান্দায় একটা ইজি চেয়ারে হেলান দিয়ে ভদ্রলোক খবরের কাগজ পড়ছেন। পায়ের কাছে সাদা স্পিটস ডগ। আমাদের দেখে দুবার লাফিয়ে কেউ কেউ করে উঠল। খবরের কাগজ থেকে মুখ তুলে উনি আমাদের দেখলেন, মুখের চুরুটটা নামিয়ে বললেন, আসুন। শিষ্টতার অভাব নেই। সামনেই বেতের সোফা, বসতে বললেন। তারপর আমরা কিছু বলার আগেই বললেন, তদন্তে এসেছেন? নীল বলল, আগে হ্যাঁ, বুঝতেই তো পারছেন। আলো দেখা যাচ্ছে না সবটাই অন্ধকার? খানিকটা, কিন্তু একটা জায়গার অন্ধকার কিছুতেই ফিকে হচ্ছে না। আমার কাছে কি জন্য এসেছেন? জেরা না সাহায্য? ভদ্রলোক স্পষ্টবাদী। নীলও স্পষ্ট কথাই বলল, সন্দেহ আমাদের সবাইকেই করতে হয়, তবে আপনাকে করছি না। কেন? এক্স পুলিশ অফিসার কি ক্রিমিনাল হতে পারে না? পারে, কিন্তু আমি জানি আপনি এখানে 25 বছর আছেন। পলাশমায়ায় চুঁচুড়ার ডাকসাইটে পুলিশ অফিসার তারক প্রামাণিকের নাম সবাই জানে। আর আমার ধারণা যদি ঠিক হয়, তাহলে আজকের এই সুন্দরী হত্যা একটা দুর্ঘটনা মাত্র। এর পেছনে আছে একটা বিরাট চক্রান্ত।
সে চক্রান্তে যদি আপনার জড়ানোর ব্যাপার থাকতো তাহলে গদিতে থাকাকালীনই আপনি জড়াতেন, কারণ তখন আপনার হাতে সুযোগ এবং সুবিধা অনেক ছিল। তাই আপনাকে সন্দেহের বাইরে রেখেই আমি আপনার কাছে তথ্যের জন্য এসেছি। তারকবাবু চুরুটটা মুখে রেখেই বাইফোকাল লেন্সের ভেতর দিয়ে নীলকে খানিকক্ষণ দেখলেন, তারপর বললেন, বেশ, আমিও চাই এ রহস্যের কিনারা হোক। আমার বয়স থাকলে হয়তো আমি আপনার মতো লেগে যেতাম, কারণ ওই বাড়ির কিছু রহস্য আমার জানা আছে। রিটায়ার করার পর আর শত্রু বাড়াতে চাইনি বলেই আমি চুপ করে আছি। আপনার মতো ইয়াং ম্যানকে সাহায্য করতে আমার আপত্তি নেই। বলুন, কি আপনার জিজ্ঞাস্য? কিন্তু এরা কারা? নীল আমাদের পরিচয় করিয়ে দিল। ভদ্রলোকের ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিল। গোয়েন্দা গল্পের বইতে এইসব থাকে আর কি। ঠিক আছে, প্রশ্ন করুন। মল্লিক ভবনের অরিজিনাল মালিক কে? বর্তমানে মল্লিক ভবন অনাদিবাবুর সম্পত্তি, তবে মল্লিকদের শেষ বংশধর ছিলেন রামমাণিক্য মল্লিক। বাড়িটা উনিই বিক্রি করেন একজন মারোয়াড়ি ভদ্রলোককে। নীল বলল, জানি, কিন্তু বাড়িটা রামমাণিক্যবাবু বিক্রি করলেন কেন? বোধহয় দেনার দায়, অথবা ওনার স্ত্রী হঠাৎ আত্মহত্যা করার জন্যই। আত্মহত্যা? আমি বিশ্বাস করি না, তবে লোকপ্রবাদ তো তাই বলে। মিসআপটা কতদিন আগে হয়? প্রায় বছর 15। কিন্তু বাড়িটা বিক্রি হয়েছে বছর 10। রামমাণিক্যবাবুর স্ত্রীর মৃত্যুর পর ওই বাড়িতে নানান ধরনের ভুতুড়ে উৎপাত শুরু হয়। কেউ কিনতে চায় না। তারপর অত বড় বাড়ি বাগান বেশি টাকা দিয়ে কেনার লোকও তো চাই। ভূতের উৎপাত সম্বন্ধে আপনি কিছু ভেবেছেন? অল বোগাস। আমি নিজে অনেকদিন দেখার চেষ্টা করেছি, কিন্তু কিছুই নজর পড়েনি। আপনি নিজে কি কোনোদিন কেসটা হাতে নেওয়ার কথা চিন্তা করেছিলেন? সময় পাইনি। বাড়িটাও বিক্রি হলো আর আমারও রিটায়ারমেন্ট হয়ে গেল। তবে ও বাড়িতে কিছু একটা রহস্য আছে। ভূতের ভয় দেখিয়ে কেউ বা কিছু লোক বাড়িটাকে ফাঁকা রাখতে চাইছে। এগুলো সবই আমার অনুমান। যে কাজটা আমি করিনি বা করার সুযোগ পাইনি, আপনি চেষ্টা করে দেখতে পারেন। একটা পরামর্শ আমি দিচ্ছি, ও বাড়ির সব রহস্য খুঁজে বার করুন, তাহলে মোটিভটা পেয়ে যাবেন। আর মোটিভ পেলে অপরাধীকেও পাবেন। আর একটা সন্ধান দিচ্ছি, যেখানে গেলে আমার বিশ্বাস কিছু ক্লু আপনি পেয়ে যাবেন। সাগ্রহে নীল বলল, বেশ, বলুন। রামমাণিক্যবাবু এখনো বেঁচে আছেন। কতদিন বাঁচবেন জানি না, কারণ ওর বয়স হয়েছে অনেক। উনি মারা যাওয়ার আগেই অবশ্য 2-1 দিনের মধ্যে, যদি ওকে কেউ হত্যা না করে থাকে, চলে যান ওর কাছে, অনেক কিছু সূত্র পেতে পারেন। উনি আছেন কোথায়? কলকাতায়। বলেই উনি উঠে গেলেন। 3-4 মিনিটের মধ্যেই ফিরে এলেন। এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে বললেন, এই নিন, ঠিকানা এটাই, যদি না ঠিকানা বদল হয়ে থাকে। এবার আপনারা আসুন, আমাকে চান করতে যেতে হবে। উইশ ইউ বেস্ট অফ লাক। আমরা বেরিয়ে পড়লাম। নীল আমাদের সঙ্গে কিছুটা এলো। ওকে খুব চিন্তাচ্ছন্ন দেখাচ্ছিল। হঠাৎ ও দাঁড়িয়ে পড়ল, হাতের রিস্ট ওয়াচটা একবার দেখলো, তারপর বলল, এখনো গেলে 1:23 গাড়িটা ধরা যাবে। তার মানে কলকাতা পৌঁছতে 3:30। ঠিক আছে। বলেই ও পার্স থেকে এক টুকরো সাদা কাগজে খসখস করে কি যেন লিখলো। তারপর কাগজটা ওর কাঁধে ঝুলানো ব্যাগটা আমার হাতে দিয়ে বলল, এই চিঠি আর এর মধ্যে একটা ফতুয়া আছে। দুটো জিনিস দাসবাবুর কাছে আগে পৌঁছে দিবি, তারপর বাড়ি যাবি। অনাদিবাবু জিজ্ঞেস করলে বলিস আমি 3-4 মধ্যেই ফিরব। আমি বললাম, সে কি রে, চান খাওয়া করবি না? 1-2 দিন চান খাওয়া না করলে মানুষ মরে যায় না। আর এর মধ্যে সুকান্তকে বলবি ঠিক সময় ওর সঙ্গে আমি দেখা করব। ব্যস্ত হওয়ার কিছু নেই। এমনিতে তোদের বাইরে বেরোবার দরকার নেই, একান্ত প্রয়োজন না হলে কিন্তু রাস্তায় থাকবি না। বরং লোককে যদি বোঝাতে পারিস যে আমরা এখানে নেই, সেটাই হবে সব থেকে সুবিধের। অনাদিবাবুকে কিন্তু চোখে চোখে রাখবি। আর তাতন, তুই কদ্দূর এগিয়েছিস? তাতন বলল,
এখনই শোনাবো? না, আরো ভাব, এসে সব শুনবো। আমি চলি। ছোঁ মেরে মুখে খাবার নিয়ে কাক যেমন করে উড়ে পালায়, নীল প্রায় সেই রকম করেই উড়ে পালালো। 3 দিন বলে সেই যে নীল ডুব দিল, তারপর দেখতে দেখতে আর একটা রবিবার এসে গেল। ওর ফেরার কোনো নামই নেই। এদিকে আমাদের বারণ করে গেছে, কোথাও বেরোতে পারি না। সকাল বিকেল গেস্ট হাউসে চুপচাপ বসে থাকা। অবশ্য বাড়ি নির্জন, চট করে বাইরের কেউ যে আমাদের দেখে ফেলবে এমন সম্ভাবনা কম। বিশেষ এখন কেউ এ বাড়িতে আসেই না। মাঝে একদিন রামহরি দত্ত এসেছিলেন। অনাদিবাবুকে জিজ্ঞেস করায় উনি বললেন বাড়িটা রামহরি কিনতে চায়। হঠাৎ কোত্থেকে শুনেছে আমি নাকি ব্যানার্জি সাহেবকে বিনা হাজারে বাড়িটা বিক্রি করব বলেছি। ব্যাপারটা বুঝলাম না। সঙ্গে সঙ্গে তাতন জিভ কেটে ফেলল। ওই যা জেঠু, তোমাকে বলতেই ভুলে গেছি, বলেই রামহরি বাবুকে বলা নীলের বানানো কথাগুলো বলে গেল। হো তাই বল, আগে জানলে লোকটাকে একটু খেলানো যেত। এছাড়া আর যা যেমন চলছিল তাই চলছে। বসে থাকতে থাকতে হাতে পায়ে খিল ধরে গেছে। খান ছয়েক বই এনেছিলাম, তাও দুবার করে পড়া হয়ে গেছে। এখন হেমেন্দ্র কুমার রায় নিয়ে বসেছি। তাতন কিন্তু মাঝে মাঝে ঘর থেকে উধাও হয়ে যায়, তারপর ফিরে এসে ইজি চেয়ারে শুয়ে নীলের মতো ভুরু কুঁচকে বাগানের দিকে চেয়ে থাকে। সেদিন রবিবার, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বসে আছি। নীলের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল। এই বনবাসে আমাদের ফেলে রেখে সে যে কোথায় ঘুরছে ঈশ্বরই জানেন। কিন্তু যতই কাজ থাক, আমাদের জন্য তার একটু চিন্তা করা উচিত ছিল। এমন কথাও যদি বলে যেত ভালো না লাগলে বা বোর করলে তোরা কলকাতা ফিরে আসতে পারিস, তাহলে কবে আমি চলে যেতাম। নীল বা তাতনের রহস্য টহস্য ভালো লাগতে পারে, তার জন্য নাওয়া খাওয়া ভুলে যেতে পারে, কিন্তু আমার দ্বারা এসব হয় না। নেহাত নীল আমার দীর্ঘদিনের বন্ধু, তাই ওইসব নানা নাচগুবি কথা যখন ভাবছি, ঠিক সেই মুহূর্তে ঘটল একটা অঘটন, যা আমি চিন্তাও করতে পারিনি। টেবিল ল্যাম্পের আলোর নিচে বসে আছি। তাতন আমার সামনে গল্পের বই পড়ছে। হঠাৎ একটা ক্যাঁচ শব্দ। তাকিয়ে দেখি ধীরে ধীরে জানলার পাল্লাটা ওপরে উঠছে। যখন সেটা সম্পূর্ণ উঠে গেল, স্পষ্ট দেখলাম একটা ছায়া মূর্তি, ঠিক সেদিন রাতের মতো। মূর্তিটা আস্তে আস্তে জানলা দিয়ে ঘরে ঢোকবার চেষ্টা করছে। তারপর এক লহমা ঘরের মধ্যে যেন ওলট পালট হয়ে গেল। তাতন ওর সেই পুরনো কায়দায় এক লাফ। ঠিক ছায়ামূর্তির ঘাড়ে যখন পড়ো আমি মাত্র 1 সেকেন্ডের মধ্যে দেখলাম আগন্তুকের বাঁ হাতটা ছুরির ফলার মতো একবার উঠল আর নামলো। তারপরেই উহ শব্দ করে তাতন ধরাশায়ী, এবং আগন্তুক নির্বিকার ঘরের মধ্যে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে জানলাটা বন্ধ করে কট করে সুইচটা জ্বালালো। পাকা চুল, পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে প্রিন্স কোট, ক্রিম কালারের কালো প্যান্ট, এক হাতে বড় অ্যাটাচি। ভদ্রলোক বেশ শান্ত গম্ভীর গলায় বললেন, লাফটা তাতনের ঠিকই হয়েছিল, কিন্তু উচিত ছিল বুকের ঠিক মধ্যিখানে পা রাখা। উত্তেজনায় লক্ষ্যভ্রষ্ট এবং আততায়ীর হাতে পরাজিত। ওট রে, খুব লাগেনি তো? ধরে প্রাণ এলো। নীল। তাতন হাতটা মাসাজ করতে করতে উঠে দাঁড়ালো। না, খুব লাগেনি, তুমি তো আর জোরে মারোনি, তাছাড়া তোমার সঙ্গে আমি পারি নাকি? না পারার কোনো কারণ নেই। প্রথম কথা, চোখ থেকে চোখ না সরানো আর নিজের মার সম্বন্ধে ডেফিনিট থাকা, দুটোর কোনোটাই ছিল না বলে তুই হেরে গেলি। কিন্তু এবার আমি বললাম, হঠাৎ এইসব উদ্ভট সাজ পোশাকে কি ব্যাপার? আছে আছে, সুকান্ত দারোগাও প্রথমে আমাকে চিনতে পারেন। যা মেকআপ, চিনবে কার সাধ্যি? এদিকে সুকান্তবাবু তো দুবেলা করে এসে তোর খোঁজ নিয়ে যাচ্ছিলেন। বেচারি, ওর পক্ষে এই কেস সলভ করা সম্ভব হতো না। সম্ভব হতো না আমার পক্ষেও, যদি না তারক প্রামাণিক আমাকে সাহায্য করতেন। তার মানে সব ক্লিয়ার?
সব। সুটকেস খুলে কয়েকটা সোয়েটার আর জামা প্যান্ট বের করে বলল, নে নে সোয়েটার টোয়েটার চাপিয়ে নে, যা ঠান্ডা পড়েছে এদিকে। তুই কি আমাদের বাড়ি গিয়েছিলি? হ্যাঁ, কিন্তু তাতনবাবু, এই সব ডামাডোলে আমিও ভুলে গিয়েছিলাম আর তুমিও এড়িয়ে গেছো। আমার লাস্ট টাস্কের আনসার কই? 3 দিনের বদলে কতদিন কাটলো? একটু লজ্জা পেয়ে তাতন বলল, কাকু উত্তরটা দেওয়া হয়নি, ভুলেই গেছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে বাঁদরের কটা পা। বাঁদরের একটাও পা নেই, 4টেই হাত। আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন খাঁ সাহেব চীনের রাজা ছিলেন। উত্তরটা হলো কুবলাই খাঁ। 3 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লার বাবার নাম কি? সিরাজদৌল্লার বাবার নাম জৈনুদ্দিন। অ্যাম আই রং? 100% কারেক্ট। তাহলে এবার একটা ধাঁধা নে, সময় যত তাড়াতাড়ি সম্ভব, কারণ কয়েকদিন পরই আমরা এখান থেকে চলে যাচ্ছি। 2-3 দিনের মধ্যে না পারলে জেনে নিস। বলতো এই ছড়াটার কি মানে? পারলে যা খেতে চাইবি খাওয়াবো, চাইনিজ। এখন মন দিয়ে শোন। কবন্ধ নরেশ ভজেন গুরু, হাজার বাতি জেলে, গুরুর অন্তরে আছেন গুরু, সোনার পাখি পেলে। তাতন বলল, আরেকবার বলো নীল কাকু। নীল আরেকবার বলল। মনে মনে আমিও মুখস্থ করে নিলাম। তারপরও বলল, মল্লিক ভবনের সব রহস্য এই ছড়াটার মধ্যে। ভাব, আমি একটু অনাদিবাবুর সঙ্গে দেখা করে আসি। এই পোশাকেই যাবি? পাগল নাকি? তোদের একটু পরীক্ষা করার জন্য মেকআপ নিয়েছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ তুলে অ্যাটাচ বাথরুমে নীল চলে গেল। ফিরে এলো ধোপ দুরস্ত নীলাঞ্জন ব্যানার্জি হয়ে। তারপর আমার কাছ থেকে একটা সিগারেট নিয়ে বেরিয়ে গেল। আমি আর তাতন তখন একটা বিদঘুটে হেঁয়ালির সামনে। নীল ফিরল ঘন্টাখানেক পর। মুখের সেই হিজিবিজি রেখাগুলো সরে গেছে। ওর সুন্দর মুখটা এখন বেশ উজ্জ্বল দেখাচ্ছে, যা দেখে অন্তত আমি বুঝলাম ও জেনে গেছে কে খুনি। এমনকি খুনিকে ধরার সব প্ল্যান ওর কবজায়। নীল বলল, কিরে মগজ খুললো? এত তাড়াতাড়ি হয় নাকি? দাঁড়াও একটু ভাবি। আমি বললাম, তা তুই এতক্ষণ কোথায় গিয়েছিলি? মাছ ধরবার সময় শিকারীরা চার ছড়ায়, সেটা জানিস তো? হ্যাঁ তা জানি বই কি, আমিও একটু চারা ছড়িয়ে এলাম। তা নয় বুঝলাম, কিন্তু কে? আর মাত্র কটা দিন, তারপর তোদের সব কথার উত্তর দেব। বুঝেছি, কিন্তু ধরেই যখন ফেলেছিস তখন এত সময় নিচ্ছিস কেন? মিনিমাম 3 দিন সময় নিতে হবে বই কি। তার আগে মনে হয় না বাছাধনেরা কিছু করবে। চারের গন্ধটা ঠিক মতো না পেলে মাছ আসবে কেন বল? তার উপর দিন 2 পর ঘোর অমাবস্যা, খেলাটা জমবে ভালো। তবে 4-5 দিনও লেগে যেতে পারে। তোর ফতুয়া আমি পৌঁছে দিয়েছি। জানি, যা সন্দেহ করেছিলাম তাই। কি? পরে বলবো। তাতন, ভূত আর আলোর রহস্য ক্লিয়ার হয়েছে? মনে হয় হয়েছে। তোমাকে শোনানোর জন্যই আমি ওয়েট করছি। বলবো? না, হাতে নাতে কাজ দেখতে চাই। কাল 12টা থেকে প্রতিদিনই ওই পয়েন্টে তোর সব খেল। তোকে কি কি করতে হবে কাল সকালে জানিয়ে দেব। অজু, জালে মাছ যতক্ষণ না ধরা পড়ছে প্রতিদিন সন্ধেবেলা তোর একমাত্র কাজ, তুই অনাদিবাবু ছাড়া দুনিয়ার আর কারোর দিকে নজর রাখবি না। ছায়ার মতন ওর পেছনে লেগে থাকবি। বাকি কাজ আমার আর সুকান্ত দারোগার। দেখি সুকান্ত দারোগা কতটা তৎপর হতে পারে। কিন্তু সব যে হেঁয়ালি রে। তার আগে ছড়ার হেঁয়ালিটা ক্লিয়ার কর। আমার অনুমান আজ রাত্রিটা ঘুমাতে পারবো, বাকিটা আপোষেই পরিষ্কার হয়ে যাবে। এখন আমার ভীষণ ঘুম পেয়েছে। শম্ভু খাবার দিয়ে গেলে ডাকিস। চাদরটা টেনে নিয়ে নীল বিছানায় ঢুকে পড়ল। সে রাত্রে সত্যি কিছু ঘটল না, তবু নীল আমাকে অনাদিবাবুর ওপর রক্ষা রাখতে বলেছে। রাত্রে 2-3 বার ঘুম ভেঙে গিয়েছিল, আর প্রতিবারই আমি জানলার পাল্লা সরিয়ে অনাদিবাবুর ঘরের দিকে তাকিয়ে থেকেছি 10-15 মিনিট, কিন্তু কোনো বিসদৃশ্য কিছুই চোখে পড়েনি। যদিও এটা বুঝতে পারছিলাম এত দূর থেকে অনাদিবাবুর ঘরের দিকে তাকিয়ে থেকে বিশেষ কিছুই আমি লক্ষ্য করতে পারবো না, তবু যদি কিছু চোখে পড়ে এই আশায়।
কিন্তু না, কিছুই চোখে পড়েনি। পরদিন সকাল থেকেই মনে মনে বিরাট উত্তেজনা। নীলের গত রাত্রের কথাবার্তায় যা মনে হলো, এই সপ্তাহের মধ্যেই সমস্ত কিছু জট পরিষ্কার হয়ে যাবে। যে কোনো দিন রাত্রে একটা হেস্তনেস্ত হতে পারে। উত্তেজনা কেবল আমার একার মধ্যে তা নয়, তাতনেরও আছে। একবার তো বলেই ফেললো, আহ, রাত্রিগুলো এত দেরি করে আসে বলে বলে আসে কেন বলো তো জয় কাকু। নীল কিন্তু নির্বিকার, ওর মধ্যে কোনো উত্তেজনা নেই, কোনো চাঞ্চল্যও দেখতে পাচ্ছি না, কিন্তু তৎপরতা ছিল। ভোরবেলা আমার ঘুম থেকে ওঠার আগেই ও কোথায় যেন বেরিয়ে গিয়েছিল, ফিরল দুপুরে। আমি তখন চান করতে গিয়েছিলাম। এসে দেখি তাতনকে কিছু নির্দেশ দিচ্ছে। গভীর মনোযোগ দিয়ে তাতন শুনছে আর ঘাড় নাড়ছে। খাওয়া দাওয়া শেষ করি ফের নীল বেরিয়ে গেল। যাবার সময় আমাদের বলে গেল, যাকে যা বলা আছে সে তাই করবে। আমি ফিরি বা না ফিরি তার জন্যে কেউ অপেক্ষা করবে না। কোনো রকমে সন্ধ্যে 7টা পর্যন্ত তাতন কলে আটকানো ইঁদুরের মতো ছটফট করলো। তারপর আসছি বলেই হাওয়া। কোথায় গেল কিছুই বলে গেল না। আরো আধ ঘন্টা অপেক্ষা করে যখন নীলও এলো না আর তাতনও এলো না, তখন আমি বেরিয়ে পড়লাম অনাদিবাবুর উদ্দেশ্যে। অনাদিবাবুকে চোখে চোখে রাখতে হবে। কেন কি জন্যে তার কিছুই বলেনি। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত অনাদিবাবু খুনি নাকি? কিন্তু সুন্দরীকে খুন করায় অনাদিবাবুর কি স্বার্থ? তারপর অনাদিবাবুই যদি খুন করতে চান, তাহলে উনি আমাদের ডেকে আনলেন কেন? যেচে কেউ নিজের কবর নিজে খোঁড়ে? নাকি অনাদিবাবুর সামনে কোনো বিপদ, কেউ ওকে মারতে চায়? তাই যদি চায়, তাহলে আমাকে বডিগার্ড রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ হয় না। সামনাসামনি কেউ যদি ভোজালি নিয়ে অনাদিবাবুর সামনে দাঁড়ায় বা পেছন থেকে পিস্তল চালায়, তাহলে আমার সাধ্য নেই ওকে বাঁচাই। তবে এক্ষেত্রে নীলের উদ্দেশ্য বোঝার দায়। ও কোন রাস্তায় ওর ঘুঁটি চালছে তা আমার বুদ্ধির বাইরে। যাই হোক, বেরিয়ে পড়লাম এবং বেরোবার আগে নীল যা করতে বলেছিল তাই করে গেলাম। আলোটা জ্বালানো ছিল, সেটা নিভিয়ে দিলাম। সাদা দাঁড়ি গোঁফ আর সাদা চুল লাগানো অবস্থায় কেন নীল গতরাত্রে ফিরেছিল সেটা পরে বুঝেছিলাম। ভিআইপি ব্যাগের মধ্যে একটা টেপ রেকর্ডার নিয়ে এসেছিল। একটা কেস সংক্রান্ত ব্যাপারে আমার আর নীলের কিছু কথাবার্তার রেকর্ডিং একটা ক্যাসেটও সঙ্গে এনেছিল। আলোটা নিভিয়ে জানলার পাল্লাটা ফেলে দিলাম। জানলার পাল্লার সঙ্গে লাগানো একটা সুতোর অন্য প্রান্তে লাগানো ছিল একটা ছোট হুক। এমন কায়দা করে ব্যাপারটাও সেট করেছিল যে বাইরে থেকে কেউ যদি জানলার পাল্লাটা তোলে, পাল্লার গায়ে লাগানো সুতোর টানে অন্য প্রান্তে লাগানো হুক রেকর্ডিং এর নবটা টেনে দেবে এবং ধীরে ধীরে টেপটা বাজতে শুরু করবে। টেপের উপর একটা হালকা কম্বল চাপা দেওয়ার জন্য বাইরে থেকে কেউ অন্ধকার ঘরে কান পাতলে শুনতে পাবে ঘরের মধ্যে চাপা স্বরে দুজনে কথা বলছে। কেন আমি তা জানি না। আমায় যা করতে বলেছে তাই করে আমি বেরিয়ে গেলাম। খুব সন্তর্পণে নিজেকে লুকিয়ে একতলার বাগান থেকে উঠে যাওয়া সেই ঘোরানো সিঁড়িটার কাছে গিয়ে দাঁড়ালাম। সাধারণত এদিকটা অন্ধকারই থাকে, বিশেষ প্রয়োজন না হলে কেউ এদিকে সিঁড়ি ব্যবহার করে না। আশপাশ ভালো করে লক্ষ্য করে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। এখন অমাবস্যা চলছে, তাই এদিকে আলো নেই। তার উপর কালো প্যান্ট আর কালো গরমের পুলওভার, স্বভাবতই আমায় কেউ দেখতে পায়নি। কিন্তু একতলা থেকে দোতলায় উঠেই হলো ফ্যাসাদ। ওপাশ থেকে দোতলার দরজা বন্ধ। কি করব যখন ভাবছি, খুট করে একটা শব্দ হলো। দরজা ফাঁক করতেই তাতনের মুখ ভেসে উঠল। ও কিন্তু একটাও কথা বলল না। দোতলার বারান্দায় আলো ছিল না। হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল কোনো প্রশ্ন করার আগেই। একটু আগে আমার ভাবনাটা নস্যাৎ হয়ে গেল। ভেবেছিলাম আমায় কেউ দেখতে পায়নি, কিন্তু তাতন যে আমার গতিবিধি লক্ষ্য রেখেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আমার গতিবিধি ইচ্ছে করলেই যে কেউ নজর করতে পারে। এখন আর ভেবে কি হবে। ধীরে ধীরে ছোট প্যাসেজের পাশ কাটিয়ে বারান্দায় চলে গেলাম। বারান্দায় কোনো আলো জ্বলছে না। ফুলের টবগুলো পাশ কাটিয়ে পা টিপে টিপে গিয়ে দাঁড়ালাম অনাদিবাবুর ঘরের সামনে। জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম উনি এক মনে একটা বই পড়ছেন। কতক্ষণ অপেক্ষা করেছিলাম মনে নেই।
আমার ঘড়ির ডায়াল রেডিয়াম দেওয়া নয়, সময় দেখা সম্ভব হয়নি। ইতিমধ্যে শম্ভু ঝিমোতে ঝিমোতে এসে খাবার চাপা দিয়ে গেছে। অনাদিবাবু খাওয়া দাওয়া করেছেন, একসময় আলো নিবিয়ে শুয়ে পড়েছেন। হঠাৎ পিঠে টোকা পড়তে চমকে উঠেছিলাম, কারণ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছিল। মেঝের ওপর বসেই পড়েছিলাম, আর স্বভাবতই বসে থাকতে থাকতে ঝিমুনি এসেছিল। চমকে তাকিয়ে দেখি নীল। যা, তুই শুয়ে পড়গে যা, অনেক রাত হয়ে গেছে। আর তুই? একটু পরে যাচ্ছি, মনে হয় আজ আর কিছু হলো না। কিন্তু তাতন? ঘোরানো সিঁড়ির মুখটায় তোর জন্য অপেক্ষা করছে, ওকেও নিয়ে যাস। কিছু না বলে চলে এলাম তাতনকে নিয়ে। ঘরের আলো জ্বালিয়ে চমকে উঠলাম। রাত প্রায় 3টে। সর্বনাশ, রাত 8টা থেকে 3টে পর্যন্ত ঠায় দাঁড়িয়ে এবং বসেছিলাম। নিজের ধৈর্যের জন্য নিজেকেই প্রশংসা করতে ইচ্ছে করলো। খাওয়া দাওয়ার ব্যাপারটা আগেই সারা ছিল। 1 গ্লাস করে জল খেয়ে শুয়ে পড়লাম। নীল কখন ফিরেছিল জানি না। এইভাবে কেটে গেল আরো 3 দিন। নীল বলেছিল দিন 3 আগে কিছু ঘটবে না, ঘটলও না। ঘটল 5 দিনের দিন। একটা বিরাট মেশিনের একটা নাট বল্টুর মতো আমার অ্যাক্টিভিটি। আগা পাঁচতলা কিছুই জানি না, কেবল আড়াল থেকে অনাদিবাবুকে লক্ষ্য করে যাই। 5 দিনের দিন মানে শুক্রবার। প্রতিদিনের মতো সেদিনও ঠিক সেই সময় সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। অন্ধকারে একা একা উদ্দেশ্য বা পরিণতিবিহীন অপেক্ষা করার মতন বোরিং কাজ আর হয় না। এই বোরডাম কাটাবার জন্যে আমার হাতে একটা মুখ্যম চাল ছিল। সেটা হলো সেই ধাঁধাটা, কবন্ধ নরেশ ভজেন গুরু হাজার বাতি জেলে। এখনো মানে খুঁজে পাইনি। একবার আমাবস্যার কালো আকাশ, আর একবার অনাদিবাবুর ঘর। তাকিয়েছি আর ভেবেছি কি মানে হতে পারে। গুরুর অন্তরে আছেন গুরু সোনার পাখি পেলে। ভাবছি আর ভাবছি। যাও বা সামান্য ছিটে ফোটা আলো এসে পড়েছিল অনাদিবাবুর ঘর থেকে, সেটা নিভে যাওয়ার পর এখন নিরেট অন্ধকার। নিজের হাত নিজেই দেখতে পাচ্ছি না। হঠাৎ খুট করে একটা শব্দ হলো। মুহূর্তে ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠল। তবে কি এতদিনে প্রতীক্ষার সব শেষ? কিন্তু তখন আর কিছু ভাবার সময় ছিল না। অন্ধকারের মধ্যেই দেখলাম সেই বারান্দার লাগোয়া অনাদিবাবুর ঘর সংলগ্ন দরজাটা ঈষৎ ফাঁক হয়ে গেল। এত অন্ধকার যে কিছুই বোঝা যাচ্ছিল না, তবে অনুমান একটা ছায়ামূর্তি প্রবেশ করলো। অর্থাৎ আমি এখন ঠিক পেছনে। এখন আমার কি কর্তব্য বুঝতে পারলাম না। কে এই ছায়ামূর্তি? এত রাত্রে ছাদের ঘোরানো সিঁড়ি বেয়ে অনাদিবাবুর ঘরে ঢুকছে কেন? নীল নাকি? কিন্তু নীলই বা হবেই কেন? ও এলে চোরের মতো আসবে কেন? তাছাড়া নীল হলে তো আমাকে প্রতিদিনের মতো ডেকেই দিত। নিশ্চয়ই নীল নয়। একবার মনে হলো পেছন থেকে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু নীল বিনা প্রয়োজনে কোনো রিস্কি অ্যাকশনে যেতে বারণ করেছিল। রিস্কি অ্যাকশন তো বটেই, কারণ যে লোক এই রকম চোরের মতো নিঃশব্দে বাইরে থেকে খিল খুলে ঘরের মধ্যে ঢুকতে পারে, তার হাতে কোনো অস্ত্র নেই তা ভাবাই যায় না। আর আমার হাত একদম ফাঁকা, মাত্র একটা পেন্সিল টর্চ ছাড়া। কলকাতা থেকে ফেরার সময় নীল অবশ্য বড় দুটো টর্চ এনেছিল। একটা তাতনকে দিয়েছে, একটা ও নিজে রেখেছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করা ছাড়া আর আমার কিছুই করার ছিল না। বেগতিক দেখলে চিৎকার। আবার একটা খুট করে শব্দ হলো। একটা আধুলি সাইজের গোল আলো মাটির ওপর পড়ল। ছায়ামূর্তিটি টর্চ জ্বালিয়েছে। টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে ও বিছানার ওপর ফেলল। অনাদিবাবু অঘোরে ঘুমোচ্ছেন। সরিয়ে নিয়ে এলো টর্চের আলোটা, তারপর সেটাকে নিয়ে ফেলল ঘরের এক কোণে রাখা বুদ্ধ মূর্তিটার ওপর। সামান্য আলোতেই সোনালি পাথরের মূর্তিটা চকচক করে উঠল। ধীর পায়ে সে এগিয়ে চলল মূর্তিটার দিকে। কোথাও কোনো শব্দ নেই, কেবল অনাদিবাবুর বড় দেওয়াল ঘড়িটা টিকটিক আওয়াজ করে চলেছে। মূর্তিটার কাছে গিয়ে লোকটা থামলো। আবার আলোটা ফেললো মূর্তির গায়ে। কয়েক সেকেন্ড আলোটা ওই অবস্থায় ধরে রাখলো। তারপর আলো নিভিয়ে মূর্তিটা তুলে নিল। আর ঠিক সেই মুহূর্তেই কট করে একটা আওয়াজ পেলাম।
একটা ঘস ঘস শব্দ, তারপর অদ্ভুত এক আলোর খেলা দেখতে পেলাম। এতদিন অনাদিবাবুর মুখ থেকে শুনেছিলাম, আজ সচক্ষে দেখলাম। হালকা একটা লাল আলো ধীরে ধীরে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল এবং ধীরে ধীরে আলোটা বাড়তে শুরু করলো। সামনের বিরাট আয়নার ওপর পড়ে সেই আলোটা আরো প্রকট হয়ে ফুটে উঠতে শুরু করলো। লোকটাকে এবার স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। এও কি সম্ভব? হঠাৎ আলোটা এসে পড়ায় লোকটাও কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে পড়ল। একবার রোষ কষায়িত চোখে সামনের কাঁচের ফ্রেস্কোর দিকে তাকালো, তারপর একবার ওপরের লাইট পাসারের দিকে তাকালো, মাত্র কয়েক সেকেন্ড। তারপর ছুটে বেরিয়ে আসতে চাইলো যে পথ দিয়ে এসেছিল। কোথায় যে ছিল তাতন, ব্রুস লির লাফ। হাত থেকে ছিটকে পড়ল বুদ্ধমূর্তি, একেবারে অনাদিবাবুর খাটের ওপর। ধরমর করে কে কে বলে লাফিয়ে উঠলেন অনাদিবাবু খাটের ওপর। তখনও তার ঘুমের চটকা ভাঙেনি। অতর্কিত আক্রমণে লোকটা সামলে নিয়েই উঠে দাঁড়ালো। চকিতে পিঠের কাছে হাতটা নিয়ে গিয়ে কি যেন টেনে বার করলো। সেই আলোটায় আমি স্পষ্ট দেখলাম তার হাতে একটা 1.5 হাত লম্বা সাঁড়াশি। দুটো হাতল ধরে সে তাতনের দিকে এগোচ্ছে। তাতনের সম্পূর্ণ ক্যারাটে পোজ। অনাদিবাবু হতভম্ব। লোকটা যখন এগিয়ে প্রায় তাতনের কাছাকাছি, তখনই দক্ষিণ দিকের দরজা ঠেলে বেরিয়ে এলো নীল, তার হাতে উদ্যত পিস্তল। ওকে বলতে শুনলাম, ও চেষ্টা করে কোনো লাভ নেই শম্ভু, সাঁড়াশিটা ফেলে দাও। একে নীলের গম্ভীর গলা, তার ওপর এখন তা বেশ ভয়ঙ্কর এবং নিষ্ঠুরের মতো শোনাচ্ছে। বোধহয় এতটার জন্য শম্ভু প্রস্তুত ছিল না। কে বলে যেই মাত্র পেছন দিকে তাকিয়েছে, আবার ব্রুসলি। ডান পায়ের লাথি সজোরে গিয়ে পৌঁছেছে শম্ভুর হাতে, ছিটকে পড়ে গেছে সাঁড়াশি। একদিকে উদ্যত পিস্তল, অন্যদিকে তাতন। হাতেও অস্ত্র নেই। অগত্যা মরিয়া হয়ে উত্তরের বারান্দার দিকে পিছু হটা শুরু করলো শম্ভু। কিন্তু ও জানতো না পেছনেই আমি। এই আমি জীবনে প্রথম একজন সাংঘাতিক খুনিকে নিজে জাপটে ধরলাম। ওর বগলের দুপাশ থেকে আমার দুটো হাত ঢুকিয়ে নিমেষের মধ্যে ঘাড়টা চেপে ধরলাম। ব্যাস, শম্ভু নট নরণ নট চরণ। কেবল ওকে বলতে শুনলাম, এসব কি ব্যাপার? হ্যাঁ, এসব কি ছোট লোকমি? বাঁ হাতে পিস্তলটা উঁচিয়ে রেখেই নীল একেবারে ওর কাছে চলে এলো। ডান হাত দিয়ে নিজের পকেট থেকে টেনে বার করলো একটা হাত করা। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওকে চেপে রেখেছিলাম, কিন্তু লোকটার গায়ে মনে হয় অসুরের মতো শক্তি। নীল যদি সঙ্গে সঙ্গে ওর হাতে সেই হাত করাটা না লাগিয়ে দিত, তাহলে আমার পক্ষে বেশিক্ষণ ওকে ধরে রাখা সম্ভব হতো না। হাত করা লাগিয়ে হাসতে হাসতে নীল বলল, তাতন, ওয়েল ডান। যা আলোর ভেলকিটা নিবি দিয়ে। তারপর শম্ভুবাবু, এসব কি ব্যাপার জিজ্ঞেস করছিলেন না? শুনুন অনাদিবাবু, নিশ্চয়ই আপনি বেশ আশ্চর্য হয়েছেন। হবারই কথা। আপাতত আপনার কুকুর টমি আর আপনার বাড়ির কাজ করা লোক সুন্দরীকে হত্যা করা এবং ওই বুদ্ধ মূর্তিটা চুরি করার অপরাধে ওকে আমি পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করলাম। শম্ভু খিচিয়ে উঠল, ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু। এ শোধ আমি তুলবই, শালা টিকটিকির বাচ্চা। এসব ব্যাপারে নীলের কোনো রাগ থাকে না। ও মুখ টিপে হাসতে হাসতে বলল, শম্ভুবাবু, এ বাড়িতে চা করে ছদ্মবেশে থাকলেও আমি জানি আপনার আসল পরিচয় কি। তাই আমি আপনার সম্মান দিয়ে আপনি করে বলছি। ভদ্র বংশে জন্মেছেন, মুখের ভাষাটাও একটু ভদ্র করুন। যা যা, বেশি বাজে বকিস না। আগে হাত থেকে এটা খোল, তারপর ভদ্রভাবে কথা। সরি, ওটা খোলা যাচ্ছে না। কি প্রমাণ আছে আমি ওদের খুন করেছি? প্রমাণ না নিয়ে নীলাঞ্জন ব্যানার্জি কোনো অ্যাকশন নেয় না। চিৎকার করে ওঠে শম্ভু, তোর এগেনস্টে আমি মামলা করব। তোকে যদি না আমি ঘানি টানাই তো আমার নাম। বলুন বলুন, থামলেন কেন? আসল নামটা বলে ফেলুন না, সেটাও আমি বলে দেব। নাকি আপনার বাবা এলে তার মুখ থেকেই আপনার নিজের আসল নামটা শুনবেন? এতক্ষণে অনাদিবাবু বোধহয় সম্বিত ফিরে পেলেন। বললেন, আপনার কথা তো আমি কিছুই বুঝছি না ব্যানার্জি সাহেব। এ শম্ভুই বা কে, আর তার বাবাকেই বা পেলেন কোথা থেকে?
দারোগা সুকান্ত দাস যদি তীরে এসে তড়ি না ডোবান, তাহলে এতক্ষণে তিনি শম্ভুর বাবা আর এদের কুকর্মের প্রধান সঙ্গী দুজনকেই হাতকড়া পড়াতে পেরেছেন বলেই আমার বিশ্বাস। আপনার বিশ্বাসের আমি অমর্যাদা করিনি স্যার। এই নিন আপনার আসামিদের। অত্যন্ত সন্দেহজনক কেস স্যার, বুঝতেই পারিনি শেষ পর্যন্ত এরা। পিস্তল হাতে সুকান্ত দাস ভারী বুটের আওয়াজ তুলে ঘরে ঢুকলেন। তার পেছনে আরো অনেকগুলো বুটের আওয়াজ। একে একে সবাই ঘরে ঢুকলেন। চমকের পর চমক। শুধু আমি না, অনাদিবাবু, এমনকি তাতনও। আলোর খেলা থামিয়ে তাতন ইতিমধ্যেই ঘরে ফিরে এসেছিল। সর্বনাশ, এরা মানে এসব আপনি কি করেছেন ব্যানার্জি সাহেব? শেষকালে একটা যাচ্ছে তাই কেলেঙ্কারি হয়ে যাবে না তো? ফস করে তাতন বলে উঠল, ভুলে যেও না জেঠু, ওর নাম নীলাঞ্জন ব্যানার্জি। ওর মাথার বুদ্ধি তোমার চিন্তার বাইরে। হঠাৎ ফুঁসিয়ে উঠলেন বন্দীদের একজন, কাজটা অনাদিবাবু ভালো হচ্ছে না কিন্তু। মনে রাখবেন, বাঘের মুখে হাত পুড়েছেন। এখন বাঘটিকে চিনলাম, রামহরি দত্ত। তার পেছনের ভদ্রলোক জাপানি ডল বিজন দাস। তিনিও ফুঁসছেন নিজের মনে মনে। নীল জিজ্ঞেস করল, মহাপ্রভুরা কি খুব বেগ দিয়েছিল? সুকান্ত দাস বললেন, হ্যাঁ একদম না স্যার, দুজনকেই স্টেশনে পাওয়া গেছে। অত্যন্ত সন্দেহজনকভাবে স্টেশনের পেছনে ওই বাবলা গাছের নিচে দাঁড়িয়েছিল বিজনবাবু, আর ইনি মানে এই রামহরি দত্ত একটা রিকশার মধ্যে বসে পর্দা টেনে বসেছিলেন। বিজনবাবুর হাতে ছিল এই সুটকেসটা, কিন্তু স্যার সাধু মানে সেই বিজনবাবুর চাকরটা অত্যন্ত সন্দেহজনক, কোথাও খুঁজে পেলাম না। অবশ্য স্টেশনের চারিদিকে আমার লোক ঠিক ঠিক করছে, সন্দেহজনক কাউকে দেখলেই অ্যারেস্ট করবে। নীল একটু হেসে বলল, তাকে পেতে গেলে যে গেস্ট হাউসে আমরা উঠেছি সেখানেই পাবেন। হাত পা আর মুখ ভালো করে বাঁধা আছে। আর শুনুন, বলে নীল পকেট থেকে একটা খাম বার করে দারোগার হাতে দিয়ে বলল, এতে আমাকে লেখা দুখানা হুঁশিয়ারি ছড়া আছে, যার সঙ্গে আপনি মিল খুঁজে পাবেন সাধুর লেখা একখানা চিঠির। জোর করে আমি চিঠিখানা সাধুকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম ওর হাতের লেখার নমুনার জন্য। এতে লেখা আছে 3টে শব্দ, রামহরি বাবু, সময় নেই, পালান। আমি তো ছাইপাশ মাথা মুন্ডু কিছুই বুঝছি না। ধপ করে বসে পড়লেন অনাদিবাবু। সব বুঝবেন, সকাল হতে দিন। বাইরের দিকে তাকিয়ে দেখলাম ধীরে ধীরে ভোর হয়ে আসছে। আকাশের কালো রংটা কোনো অদৃশ্য আঁকিয়ে যেন ইরেজার দিয়ে ঘষে ঘষে তুলে দিচ্ছে। অনাদিবাবুর নিচের তলার বৈঠকখানায় সবাই এসেছেন। হোমিওপ্যাথ তারিণী সেন, যদিও তিনি ঢুকেছিলেন। এসেছেন সুকোমল ভট্টাচার্য। টেস্ট খেলা শেষ হয়ে গেছে, ইন্ডিয়া জিতেছে। বোধহয় সেই আনন্দে এবং এত বড় একটা রহস্যের শেষটুকু জানার আগ্রহে তুহিন কর আর বিমল রায় অফিস ডুব দিয়েছে। যে নীলমণি পাকরাশি সেদিন বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, তিনিও এসেছেন। সবশেষে কড়া চুরুটের ধোঁয়া উড়িয়ে এসেই ডান হাত বাড়িয়ে দিলেন নীলের দিকে, বললেন, তুমি আমার ছেলের বয়সী, আজ তোমাকে আর আপনি বলতে পারছি না। কনগ্রাচুলেশনস মাই ইয়াঙ্গার ফ্রেন্ড। তোমার মুখ থেকেই সব শুনবো বলেই চলে এলাম। নাও স্টার্ট ইউর স্টোরি। অনাদিবাবু হন্তদন্ত হয়ে ঢুকলেন, হাতে ট্রে, সিঙাড়া আর বিস্কুট। তাতন আর বাগানের মালি দুজনে চা তৈরি করছিল। সুন্দরীর মা শয্যাশায়ী, 3 দিন হলো তার জ্বর। ওর স্বামী এখন দিনরাত ওর কাছেই থাকে। অনাদিবাবুকে বলে নীল সুন্দরীর বাবাকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। চা আসতে আমি এগিয়ে গিয়ে পরিবেশনের কাজটা এগিয়ে দিলাম। এই আসরে এখন যারা নেই তারা হলেন শম্ভু, রামহরি দত্ত এবং বিজন দাস। ওরা এখন থানার স্পেশাল লকআপে, দারোগা সুকান্ত দাসের জিম্মায়। একটা সিঙাড়ায় কামড় দিয়ে তুহিন বলল, দাদা, আমাদের আর অ্যাংজাইটির মধ্যে রাখবেন না, দয়া করে কেসটা ক্লিয়ার করুন। নীল মৃদু হাসল, তারপর বলল, একটু গুছিয়ে নিচ্ছি, কোথা দিয়ে শুরু করব। সে একটা দীর্ঘ কাহিনী। তার আগে এই বুদ্ধ মূর্তিটা দেখুন। এই বলে সাদা পাথরের সেন্টার টেবিলের ওপর রাখা পাকা গম রঙের সোনালী পাথরের বুদ্ধদেবের মূর্তির দিকে তর্জনী নির্দেশ করে দেখালো। প্রত্যেকের দৃষ্টি তখন সেই বুদ্ধ মূর্তির ওপর। শিল্পকর্মের দিক থেকে মূর্তিটা অপূর্ব।
বিমল রায় কনুইয়ের গুঁতো দিয়ে ঢুলন্ত তারিণী সেনকে জাগিয়ে দিয়ে বললেন, তারিণীদা ঘুমিয়ে ঘুমিয়ে লাইফটা কাটিয়ে দিলেন, একটু চেয়ে দেখুন কি সুন্দর মূর্তিটা। তারিণীবাবু একবার ঢুলু ঢুলু চোখে তাকিয়ে নিয়ে বললেন, তোমরা দেখা হয়ে ছোকরা, ওসব আমার অনেক দেখা আছে। বলেই তিনি আবার ঘাড় ভাঙা বুড়ো হয়ে গেলেন। সেদিকে না তাকিয়ে নীল আরম্ভ করল, অহিংসা, শান্তি আর ভালোবাসার অমর বাণী ছড়িয়েছিলেন যে মহাপুরুষ, তিনি কি ভুলেও কোনোদিন ভাবতে পেরেছিলেন যে তারই একটি প্রতিমূর্তিকে কেন্দ্র করে পরবর্তীকালে হিংসা, মৃত্যু আর লোভের ছায়া নেমে আসবে? কিন্তু তাই হয়েছিল। জানি না অতীতে আরো কত মৃত্যু ঘটেছে এই মূর্তিকে কেন্দ্র করে, কিন্তু চোখের সামনে 3-3টে খুনের ইতিহাস আমার জানা। হঠাৎই সুকোমল বাবু বললেন, কি আছে মিস্টার ব্যানার্জি ওই মূর্তির মধ্যে যার জন্যে 3-3টে প্রাণের মৃত্যু হলো? নীল মৃদু হেসে বলল, সেই আদি অকৃত্রিম প্রবচন, অর্থই সব অনর্থের মূল। ওই মূর্তির মধ্যে আছে রাজার ঐশ্বর্য। বলেন কি? আওয়াজটা এলো আমার পাশ থেকে। বললেন নীলমণি পাকরাশি। হ্যাঁ নীলমণিবাবু, যা বলছি সব সত্যি। ওইটুকু মাত্র 1 হাত লম্বা আর 1 ফুট চওড়া মূর্তির দাম কম করে বেশ কয়েক কোটি টাকা। বাহ! এবারও নীলমণি পাকরাশি, তার চোখ বিস্ফারিত, মুখ প্রায় হাঁ। বলে ঠোঁটের ফাঁক দিয়ে কড়া তামাকের ধোঁয়া ছেড়ে তারক প্রামাণিক বললেন, খামোকা দেরি করো না ব্যানার্জি, তোমার গল্প শোনাও। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, মিস্টার ব্যানার্জির কথা চলাকালীন কেউ কোনো প্রশ্ন করবেন না। একমাত্র নীলমণিবাবু ছাড়া আর সবাই সমস্বরে তারক প্রামাণিকের কথায় সায় দিলেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরের মধ্যে নেমে এলো অখণ্ড নীরবতা। সেই নিস্তব্ধতা ভঙ্গ করে নীল বলতে শুরু করলো, এই মূর্তির জন্ম থেকে মল্লিক পরিবারের কোনো এক পূর্বপুরুষের হাতে আসা পর্যন্ত যে একটা বিরাট কাহিনী লুকিয়ে আছে, তা আমাকে অনুমানের ওপর নির্ভর করেই বলতে হচ্ছে। ঐতিহাসিক সত্য যেটুকু পেয়েছি তাও নেহাতি খাপছাড়া। খানিকটা মল্লিক পরিবারের রামমাণিক্যবাবুর মুখ থেকে শোনা, খানিকটা একটা পুঁথির কিছু উইয়ে খাওয়া পাণ্ডুলিপির ভগ্নাবশেষ থেকে। পুঁথিটা পাওয়া গেছে এই বাড়ির কেনার পর মাটির নিচের একটা চোরা কুঠুরি, উনি প্রায় আবিষ্কার করে ফেলেছিলেন। সেখান থেকে অনেক হাবিজাবি জিনিসের সঙ্গে ওই পুঁথির ছেঁড়া অংশগুলো পাওয়া যায়। অনাদিবাবুকে ধন্যবাদ, বাজে জিনিস ভেবে এই অমূল্য জিনিসটা উনি জঙ্গলের গাদায় ফেলে দেননি। তাহলে কোনোদিনও মল্লিক বাড়ির ভূতের রহস্যের সমাধানটা হতো না। কেউ কোনোদিন জানতেও পারতো না যে কেন 3-3টে খুন হলো। 3টে খুন আবার? বলেই মস্ত জিভ বার করে নীলমণিবাবু চোখ বন্ধ করলেন এবং মুখও। নীল ওর দিকে একবার তাকিয়ে বলে চলল, প্রশ্নটা আপনি ঠিকই করেছেন নীলমণিবাবু, 3টে খুন আবার হলো কখন? সুন্দরী খুন হয়েছে এটা সবাই জানেন, কিন্তু কুকুর হলেও টমিকে খুন করা হয়েছে, সেটাও তো একটা প্রাণ। আর একটা খুন এ বাড়িতে ঘটেছিল আজ থেকে প্রায় 15-16 বছর আগে। এই মল্লিক বাড়ির সেদিনের গিন্নিমা, মানে মল্লিক বংশের শেষ জমিদার রামমাণিক্য মল্লিকের স্ত্রী। যা, সে তো আত্মহত্যা, বললেন তারিণী সেন। তার মানে উনি ঢুলছেন কিন্তু ঘুমাচ্ছেন না। না তারিণীদা, নীল প্রতিবাদ জানালো বেশ গম্ভীর গলায়, আপনাদের তাই জানানো হয়েছিল। রামমাণিক্যবাবুর স্ত্রীকে সেদিন ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। সে কথায় আমি পরে আসছি, তবে শুনে রাখুন, ওই বুদ্ধমূর্তির কারণেই সেদিন তাকে হত্যা করা হয়েছিল। যাক, যা বলছিলাম, বুদ্ধমূর্তির প্রাচীন ইতিহাস কিছুটা রামমাণিক্যবাবুর কাছে শোনা, কিছুটা হেল্প করেছে পুঁথির ছেঁড়া অংশ, আগেই বলেছি। গল্পটা ভরাট করছি আমার অনুমান দিয়ে। এবার আপনারা একটা হেঁয়ালি শুনুন। হেঁয়ালি বা ছড়াটা আমি পেয়েছি রামমাণিক্যবাবুর কাছ থেকে। এবারই ছেড়ে যখন তিনি চলে যান, প্রায় খালি হাতেই চলে গিয়েছিলেন, কেননা তখন তিনি প্রায় দেউলিয়া, কিন্তু যাবার সময় নিয়ে গিয়েছিলেন রূপোর একটা থালা। সেটা এই বংশেরই সম্পত্তি। সেখানেই এই ছড়াটা লেখা ছিল। এ প্রসঙ্গে আমি পরে আসছি, কেবল পাওয়ার ইতিহাসটাই আমি জানালাম। হেঁয়ালিটার মধ্যে কিন্তু প্রাচীন ইতিহাসের একটা সংকেত দেওয়া আছে, যার থেকে বোঝা যাবে আমার অনুমান খুব একটা সাজানো নয়।
হেঁয়ালির ব্যাখ্যাটা পরে করলেও চলতো, কিন্তু আমি এখানেই শুনিয়ে রাখছি বোঝার সুবিধার জন্য। হেঁয়ালিটা হলো এরকম: কবন্ধ নরেশ ভজেন গুরু, হাজার বাতি জেলে, গুরুর অন্তরে আছেন গুরু, সোনার পাখি পেলে। আচ্ছা, হেঁয়ালির ব্যাখ্যায় এক্ষুনি আসছি না, কেবল এই হেঁয়ালির দুটো শব্দ ইতিহাসে সন্ধান দিচ্ছে। তা হলো কবন্ধ নরেশ। বলতে পারেন ইতিহাসে কবন্ধ নরেশটিকে ফস করে এবার তাতন বলে উঠল, সম্রাট কনিষ্ক। কারেক্ট। এই কনিষ্ক থেকেই বোধহয় এই কাহিনী শুরু। প্রচণ্ড শিল্প অনুরাগী রাজা কনিষ্ক ছিলেন বুদ্ধের একনিষ্ঠ ভক্ত। বৌদ্ধ ধর্মের একটা শাখা মহাযানের প্রবর্তক ছিলেন আচার্য নাগার্জুন, তার প্রচারক ছিলেন কনিষ্ক। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি দুহাতে খরচও করতেন। একদিকে বিলাসী এবং সূক্ষ্ম শিল্পের প্রতি অনুরাগী রাজা কনিষ্ক তৈরি করালেন এক মনোরম এবং মহামূল্যবান হীরের বুদ্ধ মূর্তি। এ পৃথিবীতে যে মূর্তির আর জোড়া নেই। হিরেটার সাইজ ধরুন কোহিনূরের মতো। সেই হিরে কেটে খোদাই করে বার করে আনা হয় 2.5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার চওড়া বুদ্ধের একটা প্রতিমূর্তি। সেটা থাকতো সম্রাটের নিজস্ব কোষাগারে। এই ধরনের হীরের বুদ্ধমূর্তি তৈরি করা বোধহয় একমাত্র রাজা কনিষ্কের পক্ষেই সম্ভব ছিল। ছড়াটাকে তৈরি করেছিল জানি না, তবে কবন্ধ রাজের উল্লেখ রাজা কনিষ্কর কথাই স্মরণ করিয়ে দেয়। খুব সম্ভবত প্রতি বুদ্ধ পূর্ণিমায় কনিষ্ক সেই বুদ্ধমূর্তির আরাধনা করতেন সর্বসমক্ষে। এর পরের ইতিহাস আর কিছু জানা যায়নি, সবটাই ইতিহাসের নিচে চাপা পড়ে আছে। কনিষ্কের মৃত্যুর পর সেই বুদ্ধমূর্তি কোথায় গেল, কি হলো, কেউ সেটা জানে না। রামমাণিক্য বাবুর কথা মতো দ্বিতীয় জবনিকা উঠল 1739 সালে, যখন নাদির শাহ ভারত আক্রমণ করলেন। মুঘল বাদশাহের দুর্বল চরিত্র এবং হীনবলের জন্য নাদির শাহকে সেদিন রোধ করা সম্ভব হয়নি। দিল্লি সিংহাসন তছনছ করে তিনি তদানীন্তন বাদশাকে বন্দী করলেন, লুট করলেন নগদ 15 কোটি টাকা, শাহজাহানের প্রিয় ময়ূর সিংহাসন আর কোহিনূর। এছাড়াও ছিল হাজার হাজার গরু, ঘোড়া, হাতি, উট। তা এসব হলো ইতিহাসের ব্যাপার, কিন্তু সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হলো সেই হীরের বুদ্ধমূর্তি। কোথা দিয়ে আর কেমন করে কে জানে দিল্লির কোষাগারে হয়তো বন্দী হয়েছিলেন অহিংসার প্রচারক বুদ্ধদেব। কিন্তু মজাটা সেখানেই। আপনারা নিশ্চয়ই জানেন কনিষ্ক ছিলেন প্রখর দূরদৃষ্টি সম্পন্ন রাজপুরুষ। অত দামি বুদ্ধমূর্তিকে তিনি প্রকাশ্যে ফেলে রাখতে চাননি। ওই বুদ্ধমূর্তির জন্য পৃথিবীতে তোলপাড় কাণ্ড হয়ে যাবে, এটা বোধহয় তিনি অনুমানই করেছিলেন। তাই সেটিকে তিনি অতি কৌশলে বন্দী করেছিলেন একটা সোনার ঈগলের পেটে। আর ঈগলের পেটে লুকোনো বুদ্ধমূর্তির ইতিহাস না জেনেছিলেন দিল্লির কোনো মুসলমান বাদশাহ, না জেনেছিলেন স্বয়ং নাদির শাহ। তিনি কেবল একটা সোনার হাড় পেয়েছিলেন, যার লকেটে একটা ঈগলের প্রতিমূর্তি। খুব সম্ভবত সুদৃশ্য ঈগলের লকেট সমেত হাড়টিকে লুট করার পর তিনি সেটা গলায় পড়েছিলেন। বোধহয় বুদ্ধদেবের ইচ্ছে ছিল না নাদির শাহর সঙ্গে পারস্যে ফিরে যেতে, তাই যুদ্ধ উন্মত্ত নাদির শাহর গলা থেকে সোনার ঈগলটি ছিটকে পড়ে যায় যুদ্ধক্ষেত্রে। সেদিন নাদির শাহ যদি ঘুণাক্ষরেও জানতে পারতেন সোনার ঈগলের মধ্যে কি সম্পদ লুকোনো আছে, তাহলে হয়তো দিল্লি চষে ফেলতেন ওই একটা সোনার হাড়ের জন্য। কিন্তু সামান্য একটা সোনার জিনিসের জন্য তিনি আর কালক্ষেপ করেননি। লুট যা করেছেন তার তুলনায় একটা সোনার হাড়ের মূল্যই বা কতটুকু। তারপর ঘটনাচক্রে সেই হাড় এসে পড়ল মল্লিকদের এক পূর্বপুরুষের হাতে। তিনি ছিলেন পশ্চিম বাংলার এক শ্রেষ্ঠী বা বণিক। ব্যবসার জন্য তখন তিনি দিল্লি ছিলেন। একজন সামান্য সৈনিক হাড়টি কুড়িয়ে পায় যুদ্ধক্ষেত্রে। ন্যায্য মূল্যে ব্যবসায়ী মল্লিক মশাই সেটিকে কিনে নেন সৈনিকটির কাছ থেকে। রাজা মহারাজার ঘরে গিয়ে সোনার ঈগলটি অবহেলায় পড়েছিল। তারা বিশেষ কেউ সেদিকে নজর দেননি, যেমন দেননি নাদির শাহ। সৈনিকটিও বোধহয় নগদ প্রাপ্তিতে উল্লসিত হয়ে সোনার ঈগল নিয়ে তেমন মাথা ঘামায়নি। এক ব্যবসাদারের কাছে অমন ভারী সোনার জিনিসের মূল্য থাকবে না, সেটা তো আর হতে পারে না, যতই কেন সোনার দাম তখন কম থাক। তা কৌতূহলবশত জিনিসটি খুঁটিয়ে নাড়াচাড়া করতে গিয়ে আবিষ্কার করেন এক অমূল্য সম্পদ, সেই হীরের বুদ্ধমূর্তি।
এবং ওটি যে কনিষ্কের তৈরি তার প্রমাণ পাওয়া যায় এখানেই। সোনার ঈগলের পালকে পালি ভাষায় কনিষ্কের নাম খোদাই করা ছিল। সনটাও লেখা ছিল ৭৮ খ্রিস্টাব্দ। অবশ্য ছড়ার রচয়িতা উনি নন। এই সোনালী পাথরের বুদ্ধমূর্তি যিনি তৈরি করেছিলেন ছড়াটা তার।